গত আলোচনায় আমরা দেখেছিলাম ঘর্ষণের ফলে কিভাবে স্থির তড়িৎ বা চার্জ তৈরি হয়, কিন্তু এই যে ইলেকট্রিক চার্জ, এর নিজের ঠিক কি বৈশিষ্ট্য আছে? এই মহাবিশ্বের মোট চার্জের পরিমাণ কি কখনো বাড়তে বা কমতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, চার্জের সাথে বস্তুর ভর বা ম্যাসের আসল তফাৎটা কোথায়? চলুন এই দারুণ ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একদম কেন্দ্রে থাকবে। দেখুন, চার্জ আর ভর দুটোই বস্তুর একেবারে মৌলিক ধর্ম, কিন্তু এদের মধ্যে এমন কিছু পার্থক্য আছে যা আমাদেরকে ফিজিক্সে কিছু গভীর রহস্যের দিকে নিয়ে যায়। চলুন তাহলে এক এক করে সেই রহস্যের পর্দা সরানো যাক। ওকে, তো প্রথমেই চলুন আধানের কিছু একদম বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। এগুলোই কিন্তু স্থির তড়িৎ বিজ্ঞানের ভিত্তি তৈরি করে দেয়। প্রথমত, চার্জ হল ভরের মতোই বস্তুর একটা একেবারে নিজস্ব আর মৌলিক ধর্ম। এটা একটা স্কেলার রাশি, মানে শুধু মান আছে, এর কোনো দিক নেই। আমরা তো জানি চার্জ দুই রকমের হয়, পজিটিভ আর নেগেটিভ, আর এদের নিয়মটাও বেশ সোজা। একই রকম চার্জ একে অপরকে দূরে ঠেলে দেয়, আর বিপরীতধর্মী চার্জ একে অপরকে কাছে টানে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো চার্জ সংযোজনশীল। মানে কি? ধরুন কোনো একটা সিস্টেমে +5, -2 আর +1 মানের 3টা চার্জ আছে, তাহলে মোট চার্জ কত হবে? একদম সাধারণ পাটিগণিতের মতো, মানে +5, -2, +1, যা হলো +4। খুবই সহজ, তাই না? এবার চলুন চার্জের একটা ইউনিভার্সাল বা সার্বজনীন নিয়মের দিকে তাকানো যাক। এটা এমন একটা নিয়ম যা আমাদের মহাবিশ্বে প্রত্যেকটা কোণায় একদম অক্ষরে অক্ষরে মেনে চলা হয়। এই নীতিটা হল চার্জের সংরক্ষণশীলতা বা কনজারভেশন অফ চার্জ। এর সহজ মানে হল যে কোনো একটা বিচ্ছিন্ন সিস্টেমে মোট চার্জের পরিমাণ সবসময় একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। নতুন করে কোনো চার্জ তৈরি করাও যাবে না, আবার কোনো চার্জকে পুরোপুরি ধ্বংস করাও সম্ভব না। চার্জ শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হতে পারে, ব্যাস। আচ্ছা, একটা ক্লাসিক উদাহরণ দেখা যাক। ধরুন একটা কাচের রডকে সিল্কের কাপড় দিয়ে ঘষা হলো। এতে কি হয়? কাচের রড থেকে কিছু ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে যায়, ফলে কাচটা পজিটিভ আর সিল্কটা নেগেটিভ চার্জ পেয়ে যায়। কিন্তু আসল ব্যাপারটা হলো, কাচের রডটা ঠিক যতটা পজিটিভ চার্জ পায়, সিল্কের কাপড়টাও ঠিক ততটাই নেগেটিভ চার্জ পায়, এক বিন্দুও কম বা বেশি নয়। তার মানে ঘষাঘষির আগে ও পরে পুরো সিস্টেমের মোট চার্জ শূন্যই থেকে যায়। শুধু তাই না, নিউক্লিয়ার ফিজিক্সের জগতেও এই নিয়মটা একইভাবে সত্যি। যেমন পেয়ার প্রোডাকশন নামে একটা প্রক্রিয়া আছে, যেখানে একটা চার্জহীন গামা রশ্মি ভেঙে একটা নেগেটিভ ইলেকট্রন আর একটা পজিটিভ পজিট্রন তৈরি হয়। এখানেও দেখুন, নতুন কণা তৈরি হওয়ার পরেও মোট চার্জ কত? -1 আর +1 মিলে সেই 0, অর্থাৎ চার্জ সবসময় সংরক্ষিত থাকে। এবার আসা যাক স্থির তড়িৎ বিজ্ঞানের সবচেয়ে অদ্ভুত আর আমার মতে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টাতে, চার্জের কোয়ান্টাইজেশন। এই ধারণাটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে একটু আলাদা। কোয়ান্টাইজেশন নীতির মূল কথাটা হল, প্রকৃতিতে ইচ্ছে মতো যে কোনো মানের চার্জ পাওয়া যায় না। চার্জ সবসময় কিছু নির্দিষ্ট অবিভাজ্য প্যাকেটে পাওয়া যায়। অন্যভাবে বললে, চার্জের মানটা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন না, বরং এটা ডিসক্রিট বা বিচ্ছিন্ন। বিষয়টা বোঝার জন্য এই উপমাটা অসাধারণ। ভাবুন তো একটা সিঁড়ির কথা। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি তখন কি করি? হয় প্রথম ধাপে পা রাখি, না হলে দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপে। আমরা কি কখনো 1.5 নম্বর বা 2.5 নম্বর ধাপের মাঝখানে পা রাখতে পারি? না, পারি না। চার্জের দুনিয়াটাও ঠিক এই সিঁড়ির মতোই। আর এই সিঁড়ির প্রত্যেকটা ধাপ হলো একটা ইলেকট্রনের চার্জের সমান, যেটাকে আমরা ই দিয়ে লিখি। প্রকৃতিতে আমরা যে কোনো ফ্রি চার্জ পাই, তার মান হবে এই এর পূর্ণ সংখ্যার গুণিতক, মানে 1e, 2e, 10e এরকম হতে পারে, কিন্তু কখনোই 1.5e বা 2.7e এর মতো চার্জ পাওয়া সম্ভব না। বিজ্ঞানী মিলিকান তার বিখ্যাত অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে এই ব্যাপারটা প্রমাণ করেছিলেন। সুতরাং পুরো ব্যাপারটার মূল সূত্রটা দাঁড়ায় Q +- ne, যেখানে এই n সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে, মানে 1, 2, 3। প্রকৃতির এই নিয়মটা সত্যি খুব অদ্ভুত, তাই না? কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে।
আচ্ছা, বিজ্ঞানীরা তো প্রোটন আর নিউট্রনের ভেতরে এমন কণা খুঁজে পেয়েছেন যাদের চার্জ ভগ্নাংশ। তাহলে কি এই যে কোয়ান্টাইজেশনের এত সুন্দর নিয়মটা, এটা ভুল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরের রহস্যের দিকে নিয়ে যাবে। চলুন এবার পদার্থবিজ্ঞানের সেই কসমিক পাজল বা মহাজাগতিক ধাঁধার সমাধান করা যাক, যার নাম হল কোয়ার্ক। হ্যাঁ, এটা একদম সত্যি যে প্রোটন আর নিউট্রন আরও ছোট ছোট কণা দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় কোয়ার্ক। আর এই কোয়ার্কগুলোর চার্জ হল ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ, যেমন +2/3e বা -1/3e। প্রথমবার দেখলে মনে হতেই পারে এটা তো কোয়ান্টাইজেশন নীতিকে সরাসরি ভেঙে দিচ্ছে। কিন্তু এর সমাধানটা আরও বেশি ইন্টারেস্টিং। ব্যাপারটা হলো, কোয়ার্কদের কখনোই প্রকৃতিতে একা একা ঘুরে বেড়াতে দেখা যায় না। ওরা সবসময় 2 বা 3 জনের দলে একসঙ্গে থাকে। আর এই দলগুলোর মোট চার্জ যদি আমরা হিসেব করি, তাহলে সেটা সবসময় এর পূর্ণ সংখ্যার গুণিতকই হয়। যেহেতু কোনো ফ্রি বা মুক্ত ভগ্নাংশ চার্জ পাওয়া যায় না, তাই আধানের কোয়ান্টাইজেশন নীতি আজও 100% সঠিক। এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলোর উপর ভিত্তি করে এবার চলুন আমাদের একদম প্রথম প্রশ্নটাতে ফিরে যাই। চার্জ আর ভরের মধ্যে মূল পার্থক্যগুলো আসলে কি কি? পার্থক্যগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমত, চার্জ পজিটিভ বা নেগেটিভ দুই হতে পারে, কিন্তু ভর সবসময়ই পজিটিভ। দ্বিতীয়ত, চার্জের কারণে আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হয়, কিন্তু দুটো ভরের মধ্যে সবসময় শুধু আকর্ষণ বলই কাজ করে। আর তৃতীয়ত, ভর ছাড়া চার্জের কোনো অস্তিত্ব নেই, কিন্তু চার্জ ছাড়াই ভরের অস্তিত্ব থাকতে পারে। যেমন ধরুন নিউট্রন, এর ভর আছে কিন্তু কোনো চার্জ নেই। কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে চমকপ্রদ পার্থক্যটা লুকিয়ে আছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে। আইনস্টাইন আমাদের দেখিয়েছিলেন কোনো বস্তুর ভর তার বেগের ওপর নির্ভর করে। মানে একটা বস্তু যত দ্রুত চলে তার ভরও তত বাড়তে থাকে। এই সেই বিখ্যাত সূত্র যেটা দেখায় যে কোনো বস্তুর গতিশীল অবস্থার ভর মানে m তার স্থির অবস্থার ভরের মানে m0 এর চেয়ে বেশি হয়, বিশেষ করে যখন তার বেগ বা v আলোর বেগের বা c এর কাছাকাছি পৌঁছে যায়। আর এখানেই আসে আসল টুইস্ট। চার্জ হল রিলেটিভিস্টিক্যালি ইনভ্যারিয়েন্ট। এর মানে কি? এর মানে হলো একটা ইলেকট্রন স্থির অবস্থায় থাকুক বা প্রায় আলোর গতিতে ছুটতে থাকুক, তার চার্জের পরিমাণ সব সময় একই থাকবে। বেগের সাথে এর মানের এক বিন্দুও পরিবর্তন হবে না। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে গভীর প্রশ্ন। কেন এমন হয় যে বস্তুর বেগ তার ভরের মতো একটা মৌলিক ধর্মকে বদলে দিতে পারে, কিন্তু চার্জের মতো আরেকটা মৌলিক ধর্মকে একটু প্রভাবিত করতে পারে না? এই প্রশ্নটা কিন্তু আমাদের মহাবিশ্বের গঠন নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে।